অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে পৈশাচিক হামলা হচ্ছে অভিযোগ ফখরুলের। স্বেচ্ছাসেবক দল নেতার খুনিদের দ্রুত গ্রেফতার দাবি। খালেদা জিয়া সমাধিতে আজও সাধারণ মানুষের ভিড়। রুহের মাগফিরাত কামনায় দোয়া, জিয়ারত করলেন জাকসুর নবনির্বাচিত নেতারা। পাতানো নয়, এবারে নির্বাচন হবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার, বললেন সিইসি। ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতে গণভোট, মন্তব্য আলী রিয়াজের। জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদনের অপেক্ষায়। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডে বাংলাদেশের নাম যুক্ত হওয়া দুঃখজনক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার কারণে ভারতে বন্ধ বাংলাদেশের ভিসা সেন্টার। ভারতের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। ৬৬টি আন্তর্জাতিক সংস্থায় অর্থায়ন বন্ধ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং ক্রিকেটের স্বার্থে এবং ভবিষ্যৎ চিন্তা করে টি-20 বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান তামিম ইকবালের। আলোচনার মাধ্যমে আসবে সঠিক সমাধান। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ, সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক পৈশাচিক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে দেয়া এক শোক বার্তায় তিনি এই অভিযোগ করেন। শোক বার্তায় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করতে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের অন্ধকার গলি বেছে নেয় সন্ত্রাসীরা। বাসায় ফেরার পথেই গুলিতে ঝাঁঝরা করা হয় তাকে। পুলিশ বলছে এটি পূর্ব পরিকল্পিত হত্যা। চাঁদাবাজি সহ সম্ভাব্য সব মোটিভ মাথায় রেখেই তদন্ত চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বৃহস্পতিবার তেজগাঁও থানায় হত্যা মামলা করেছেন মুসাব্বিরের স্ত্রী। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। রাজধানীর কারওয়ান বাজারে হোটেল স্টার কাবাবের একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথেই আততায়ীদের হাতে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের সরু অন্ধকার গলিতে আগে থেকেই ওত পেতে ছিল দুই হামলাকারী। মুসাব্বির গলি দিয়ে প্রবেশ করতেই বস্তার ভিতর লুকিয়ে রাখা অস্ত্র বের করে পেছন থেকে চালানো হয় গুলি। আকস্মিক হামলায় আহত হলেও প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করে মুসাব্বির। অন্ধকার গলিতে ওত পেতে থাকা হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে এতটাই মরিয়া ছিল যে গুলি করার পরও পুনরায় পেছন থেকে গুলি করতে ছুটে যায় মুসাব্বিরের দিকে। প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে অন্ধকার গলিতেই পড়ে যান মুসাব্বির। এ সময় পড়ে যাওয়া মোবাইল ফোন রেখে ছুটে পালান তিনি। পেছন থেকে ধাওয়া করা হত্যাকারীরা সামনে লাইটের আলো দেখায় পরিচয় গোপন করতে, আর সামনে আগায়নি তারা। এ সময় মুসাব্বিরের ফোন নিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ মুসাব্বির প্রাণ বাঁচাতে ছুটে পালালেও কয়েক গজ এগোতেই ফের লুটিয়ে পড়েন মাটিতে। পরে স্থানীয়রা তাকে মেডিকেলে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক। ঘটনার পর থেকে স্টার কাবাবের পেছনের সরু গলিতে তৎপরতা বাড়ায় গোয়েন্দা সংস্থা। সংগ্রহ করা হয় হত্যার আলামত। এই হত্যায় মুসাব্বিরের স্ত্রী বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। গতকাল রাতের যে ঘটনাটি ঘটেছে হত্যাকাণ্ডের, স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে আজকে সকালে আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন। তো একটু আগে মামলা হয়েছে। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টাও চালাচ্ছে তারা। আসামির ব্যাপারে এখানে ডিটেল কোনো কিছু নেই। তো অজ্ঞাত আসামি যেহেতু, আমরা সকল অ্যাঙ্গেল ধরেই আমরা আগাচ্ছি। তদন্তে চাঁদাবাজি সহ বেশ কিছু বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তেজগাঁও জোনের ডিসি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার মাগফিরাতে আজও তার সমাধিতে ছিল মানুষের ভিড়। বৃহস্পতিবার সকাল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন অনেকেই। এ সময় বিএনপির নেতা বলেন, ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। তন্দ্রা তালুনের রিপোর্ট, জানাচ্ছেন মাকতুরা মিতি।
নবম দিনেও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ, যা জানান দেয় দেশের রাজনীতিতে তার অবদান কেমন। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তার মাগফিরাতে দুহাত তুলে করেন দোয়া মোনাজাত। জানাজায় অংশ নিতে না পারার আক্ষেপ ঘোচাতেও অনেকে আসেন শ্রদ্ধা জানাতে। আল্লাহ যেন ওনাদেরকে বেশ চুপ করে, এরা এই দেশের মাটি এবং মানুষকে প্রাণ ভরে ভালোবাসতেন, তাই ওনাদেরকে আমরা বলবো না, বলতে পারি না। আমি জানাজায় অংশগ্রহণ করতে পারি না, এতে আমি দুঃখিত। আমার মনের টানে আমি আজকে আইছি যে তার কবর জিয়ারত করার জন্য। ওটা হলো দুঃখিত, পারিনি, জানাজা করতে পারিনি, তাই সেই মনের টানে আমরা আইছি, আমরা কবর জিয়ারত করার জন্য। এদিন সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা। এ সময় গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার আত্মত্যাগ উল্লেখ করে নেতারা বলেন, আগামী নির্বাচনে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। আমরা ৭১ সালে মোকাবেলা করেছি, আমরা ৯০ মোকাবেলা করেছি, এবারও মোকাবেলা হবে। বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের জন্য মানুষের যে বিদ্রোহ, মানুষের যে আকাঙ্ক্ষা এবং মানুষের যে সিদ্ধান্ত, এটার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বেগম খালেদা জিয়া এটার প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। আমরা এই সংকট উত্তরণে সক্ষম হব। শ্রদ্ধা জানাতে আসেন কৃষক দলের নেতাকর্মীরাও। আর যেন কোনো ফ্যাসিবাদ না ফিরতে পারে, সেজন্য তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান তাদের। বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হচ্ছে, আগামীতে কোনো নেতা নেত্রীর উপরেই যেন এই নির্যাতন নিপীড়ন না হয়। আমরা বাংলাদেশকে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সুশাসনে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচন ঘিরে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় নেতাকর্মীদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় জিয়ারত শেষে নবনির্বাচিত জকসুর ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। পরে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে যান জকসু প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। নির্বাচিত হওয়ার প্রথম দিনেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নেতারা। জিয়ারত শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন জকসুর সদ্য নির্বাচিত ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন, যার কারণে তিনি আমাদের কাছে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। তিনি যদি জীবিত থাকতেন তাহলে আমাদের জন্য আজকের দিনটা আরো আনন্দের হতেন এবং আমরা মনে করি তিনি জীবিত থাকলে তিনি আমাদেরকে তার কাছে ডেকে নিতেন। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসেন জকসু নেতারা। জিয়ারত শেষে শরীফ ওসমান হাদির আদর্শ সবসময় ধারণ করে যাওয়ার অঙ্গীকার করেন জকসু ভিপি। আমরা শহীদ ওসমান বিন হাদি ভাই যে পথে সংগ্রাম করেছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে পথে সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের পথ এক ও অভিন্ন। আমরা এক একজন নির্বাচিত প্রতিনিধি, আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদির কণ্ঠস্বর হিসেবে কথা বলতে চাই। এই সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাবেন বলে জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। আমরা যারা নির্বাচন করেছি আমরা প্রত্যেকেই জুলাইয়ের সহযোদ্ধা। তো আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে একসাথে নিয়ে কাজ করা। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলাম, আমাদের কমন গোল ছিল এবং গ্রেটার আমাদের পারপাস ছিল। এখন এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা প্রতিটি ক্যাম্পাসে সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। ক্যাম্পাস আর চাঁদাবাজি ও পূর্বের ঠিকানা হবে না বলে ঘোষণা দেন সাদিক কায়েম। ক্যাম্পাসগুলোতে কখনো আর টেন্ডারবাজের ঠিকানা হবে না, ফাও কাওয়ার ঠিকানা হবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। খালেদা জিয়ার দিয়ে যাওয়া গণতন্ত্রের মশাল হাতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী রূপরেখা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। নিজের ঘর থেকে বের করে দেয়া হলেও দেশ, মাটি, মানুষকে ছেড়ে তিনি কোথাও যাননি।
এর সাথে সাথে শেখ হাসিনার সাথে আরো কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। 111-এ অনেক দল 111-এর সাথে তাল মিলিয়েছে, আপনারা জানেন এরা কারা। কিন্তু বেগম খালেদা জিয়া করেন নাই, বিএনপি করে নাই। তাই আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করা যাবে না। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের বিচার দাবি করে তিনি বলেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে, তবে এসব ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, তাই এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা অমূলক। গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। জোটে শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি জানান, দলীয়ভাবে সমঝোতার চেষ্টা চলছে। কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব। আশা করি সেটা মীমাংসা হবে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আর কোনো পাতানো নির্বাচন নয়, এবারে নির্বাচন হবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। তৌফিক মাহমুদ মুন্নার একটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীতা নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো শেষ হয়েছে আপিল কার্যক্রম। নির্বাচন ভবন প্রাঙ্গণে 10টি বুথ বসিয়ে আবেদন নিচ্ছে নির্বাচন কমিশন। কয়েকদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে আবেদন জমা দিয়েছে সারা দেশ থেকে আসা প্রার্থীরা। এ সময় 100% জনমত পরিবেশ ও নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের সমালোচনা করেন প্রার্থীরা। আশাবাদী, যেহেতু আমার যে ফল্টে আমাকে বাধ্য হয়েছিল, আমি সেটা উতরিয়ে আমি টাকা পয়সা জমা দিয়ে দিয়েছি। আমার সিআইবির কোনো রিপোর্ট নাই, ব্যাংক ক্লিয়ারেন্স রয়েছে, অথবা আমি মনোনয়নপত্র আবার ফিরে পাবো, এটা আমি আশাবাদী। অনেকের ঋণ খেলাপি, হলফনামায় ভুল, দ্বৈত নাগরিকত্ব, ইনকাম ট্যাক্সের ফাইলে ত্রুটি, ওনাদেরকে নেওয়া হয়েছে, কিন্তু আমাদেরটা অ্যালাউ করা হয় নাই। আমার সমর্থনকারী ওই দিন উপস্থিত ছিল। হ্যাঁ, অনেক ব্যাংকের ঋণ ঠিন এই সমস্ত কিছু আছে, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের কাগজপত্রগুলো ঠিকমতো জমা দেওয়া হয়নি। দিনের শুরুতে আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে, কমিশন ইনসাফে বিশ্বাসী। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো, তাই না? আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, পাতানো নয় বলে জানান সিইসি। নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক।
এবং এই যে এখানে এই যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী। একই দিন বিকেলে সিএসির সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠক শেষে পর্যবেক্ষক দলের প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে তারা। They just explained the process. They just told us all the challenges. For example, this situation when the parliamentary elections are taking place together with a referenda, which is also a challenge, of course, for the Electoral Commission, but I hope they will deal with this in an appropriate. অন্তর্বর্তী সরকার সহ পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবে পর্যবেক্ষক দলটি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। কোনো বিচ্যুতি পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আরও জানাচ্ছেন ঝর্ণা রায়। মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়ায় বেশ কিছু জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। এ নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, তফসিলের আগে নিয়োগ দেয়া কর্মকর্তাদের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। অভিজ্ঞতা তো সকলে নিয়ে আসে না, অভিজ্ঞতা তো তৈরি হয়। অভিজ্ঞতার অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয় এবং তারা যদি সঠিক পথে চলতে পারবেন, যদি এটা আমরা নিশ্চিত করতে পারি এবং তাদের যদি মনোভাব সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, 100% সফল হবেন ইনশাআল্লাহ। আর যেখানে যদি আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তখন আমরা সেভাবে ব্যবস্থা নেব। কিন্তু ঢালাওভাবে তো কিছু না, আমরা সাধারণভাবে মনে করছি যে তারা প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স পাওয়া যায় যে না কোথাও ম্যাটেরিয়ালি কোনো সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সেটা বিবেচনা করব। মাঠ প্রশাসনের রদবদল প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্বাচন কমিশন চাইলে বিবেচনা করা হবে। আমরা রদবদলের কথা তো বলছি না, তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব। মাঠ প্রশাসনে যে সকল কর্মকর্তা দায়িত্ব পালন করছেন তাদেরকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হয় জানিয়ে তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তবে প্রশাসনের সিদ্ধান্ত পছন্দ না হলে আপিল করার সুযোগ রয়েছে এবং প্রার্থীরা সে সুযোগ গ্রহণ করেছেন। অনেক ধন্যবাদ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাতে জামায়াতের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এই তথ্য জানানো হয়। জামায়াতের পুনর্গঠিত নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম। পাশাপাশি কমিটির সদস্য সচিব হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ভবিষ্যতে দেশ পরিচালনাকারী যেন আর কখনোই ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যেই আসন্ন গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি বলেন, ত্রুটিপূর্ণ সাংবিধানিক এবং রাষ্ট্রীয় কাঠামোর কারণেই ফ্যাসিবাদ শাসনের সুযোগ তৈরি হয়, যা বন্ধ করতে গণভোটে ভোট যুক্ত করা হয়েছে। তিনি জানান, গণভোটের মাধ্যমে জনগণ আগামীর বাংলাদেশ কেমন হবে সে সিদ্ধান্ত দেবে। অনুষ্ঠানে এনজিও প্রতিনিধিদের গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ করছে সরকার। আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়াও তৈরি করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই তথ্যগুলো জানান। পোস্টে তিনি লেখেন, পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি শিরোনামে পোস্টে আসিফ নজরুল আরও বলেন, লেখা জুলাই যোদ্ধার জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। জুলাইকে নিরাপদ রাখা পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক ও কষ্টদায়ক হিসেবে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশিদের জন্য বাড়তি চাপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নিরাপত্তার কারণে ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশি ভিসা সীমিত করা হয়েছে। আরো জানাচ্ছেন মুক্তা মাহমুদ। যুক্তরাষ্ট্রে ভিসা নীতির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ মোট 38টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়ায় বাধ্যতামূলক জামানত হিসেবে জমা দিতে হবে বড় অঙ্কের অর্থ, যার পরিমাণ হতে পারে $5,000 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত, যা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এ তালিকা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, আমেরিকার ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়া দুঃখজনক, তবে এর দায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের নয় বলে মন্তব্য করেন তিনি। দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা প্রতি বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। সমস্যাটা এই 1 বছরের সৃষ্টি হতো, আমি তাও বলতাম যে এই সরকারের কিছু দায় দায়িত্ব আছে। এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না, কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। বলেন, তালিকা থেকে নাম বাদ দিতে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকবে। সাধারণ পদ্ধতিতে আমরা যাব, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া। ট্রাম্প প্রশাসনের রেমিটেন্স ভিসা ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ বাংলাদেশের জন্য চাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমাদের জন্য এটা মোটেও স্বস্তির কথা না, এবং যুক্তরাষ্ট্রে যারা হচ্ছে বৈধভাবে যারা এখানে ট্রাভেল করতে ইচ্ছুক বা পর্যটনে করতে ইচ্ছুক বা নিজেদের আত্মীয় স্বজন দেখা করার জন্য ইচ্ছুক, তাদের জন্য কিন্তু একটা বাড়তি খরচ হয়ে যাবে। রেমিটেন্সের যে এখানে 1% ট্যাক্সটা হয়েছে, এটার জন্য আমাদেরকে এখানে মানসিক প্রস্তুত হতে হবে যে আমাদের রেমিটেন্সের যে ইনফ্লোটা আছে এটা হয়তো বা নেগেটিভলি এফেক্টেড হতে পারে। ভারতে বাংলাদেশি ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। একজন ক্রিকেটার, তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেন্সিভলি। তাহলে আমার যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? জানান, নিরাপত্তাজনিত কারণেই দেশটির দিল্লি, কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে সাময়িকভাবে ভারতীয় ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অতি প্রয়োজনীয় 295টি ঔষধের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বাকি 1100 ঔষধ সরকার নির্ধারিত দামের চেয়ে 15% পর্যন্ত বৃদ্ধি করতে পারবে কোম্পানিগুলো। দাম 15% নিচে কমাতেও পারবে না। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। তিনি বলেন, দাম সমন্বয়ে ব্যর্থ হলে কোম্পানিগুলোর নতুন ঔষধের আবেদন সরকার গ্রহণ করবে না। আরো জানাচ্ছেন মাহবুব তামিম। দেশে মানুষের স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের 2/3 খরচ হয় ওষুধের পেছনে। গত 30 বছর ধরে কোম্পানি ভেদে একই ওষুধের দামের পার্থক্য বাড়ছিল। সেই পার্থক্য কমাতেই ওষুধের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। 1992 সালের আইনে 117টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকার নির্ধারণ করে দিলেও সেই তালিকা বাড়ানো হলো। নতুন তালিকার পরিধি বাড়িয়ে 295টি ওষুধের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। অত্যাবশ্যক ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অত্যাবশ্যকীয় নয় এমন আরও 1100 ওষুধের দামের সীমানা নির্ধারণ করে দিয়েছে সরকার। সেক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দামে সর্বোচ্চ 15% অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করতে পারবে কোম্পানিগুলো। তবে এই ওষুধগুলোর দাম কার্যকরে 4 বছর সময় বেঁধে দিয়েছে সরকার। সমন্বয়ে ব্যর্থ হলে কোম্পানিগুলোর নতুন ওষুধের আবেদন গ্রহণ করবে না সরকার। এর বাইরে আরো প্রায় 1100 ওষুধ থাকবে, সেগুলোকেও আসলে বলা হচ্ছে যে সেগুলোর জন্য উৎপাদকরা প্রস্তাব করবেন, কিন্তু সেগুলোর জন্যও আসলে এই
মেডিয়ান প্রাইস, ওখানে খুবই একদম একটা ভালো জিনিস বলা হচ্ছে যে ইন্টারনাল রেফারেন্স, এবং ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি 7-এর বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে তাদেরকে একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এটার জন্য ওনারা আসলে প্রতি বছর 25% হিসেবে অ্যাডজাস্ট করে 4 বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে 4টি নতুন বিষয়ে সিদ্ধান্ত এসেছে। শিল্পকলা একাডেমিতে বিভাগের সংখ্যা বাড়িয়ে 9 করা হয়েছে। রাবার শিল্পে প্রথমবারের মতো 6 কোটি টাকা আয় হয়েছে বলেও জানান তিনি। আজকে ক্যাবিনেটে তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের আমলে গুম এবং বিচার বহির্ভূতভাবে 104 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা 14 জানুয়ারি আদেশ দেবে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এদিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক প্যানেল। এদিন জিয়াউল আহসানকে অব্যাহতি চেয়েও আবেদন করেন তার আইনজীবীরা। এদিন চিফ প্রসিকিউটর জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলে এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। জিয়াউল আহসানের আইনজীবীদের দাবি, জিয়াউল আহসান এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। 15 বছর কেন গুমের অভিযোগ আনা হয়েছে এমন প্রশ্ন রাখেন তার আইনজীবীরা। এবার আইডিএলসি জনতার ভোট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ পশ্চিমের সীমান্ত জেলা সাতক্ষীরায়। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলার মানুষের প্রধান দাবি উপকূলের উন্নয়ন এবং টেকসই বেড়িবাঁধ। জান্নাতুল মোহনার প্রতিবেদন, সঙ্গে ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। যতদূর চোখ যায় চিংড়ির ঘের আর ঘের। সাদা সোনা খ্যাত দেশের সর্বদক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরা যেমন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, তেমনি মাছ আর শাকসবজি সহ বিভিন্ন ফসলাদি চাষের জন্য বিখ্যাত। নোনা জলের এই জনপদের এক প্রান্তের মানুষ সুন্দরবনের দুর্গম পরিবেশ এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকছে। অন্য প্রান্তের মানুষের কাছে লবণাক্ততা নিত্যসঙ্গী, সুপেয় পানির সংকট যেন কাটছেই না। এ কারণে যোগ্য প্রার্থী বাছাইয়ে বাড়তি মনোযোগ তাদের। সাতক্ষীরার সবগুলো আসনেই জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে পারে সুন্দরবন সংলগ্ন বনজীবী আর প্রান্তিক চাষিরা। প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে উন্নয়নের রোডম্যাপ দেখাচ্ছেন, যেখানে কর্মসংস্থান আর কৃষির আধুনিকায়নই বড় চমক। সাতক্ষীরা 4টি আসনের বিপরীতে 29 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৈধতা পেয়েছেন 19 প্রার্থী। বাতিল 10 জন প্রার্থী মনোনয়ন টেকাতে আপিল করেছেন। সাধারণ ভোটাররা বলছেন, গত কয়েক দশকে অনেক প্রার্থী এসেছে, প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু লোনাপানির অভিশাপ এবং বেড়িবাঁধ ভাঙার আতঙ্ক এখনও কাটেনি। তাই এবার তারা এমন প্রার্থীকে খুঁজছেন যিনি কেবল রাজপথের নেতা নন, বরং সুন্দরবন উপকূলের রক্ষক হিসেবে সংসদে তাদের দাবি জোরালোভাবে তুলে ধরবেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, সাতক্ষীরা। 24 ঘন্টা সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ রাখার পর ধর্মঘট প্রত্যাহার করল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। চলতি মাসের মাঝামাঝি সময়ে গ্যাসের সংকট অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন বিইআরসি। এদিকে এলপিজি আমদানি 5% ভ্যাট কমিয়ে 10% নির্ধারণে এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। এক সপ্তাহ ধরে সারা দেশে তীব্র আকার ধারণ করে এলপিজি সিলিন্ডার সংকট। গেল কয়েকদিন অতিরিক্ত দামে বিক্রি হলেও বুধবার সন্ধ্যা থেকে ব্যবসায়ীরা বিক্রি বন্ধে ধর্মঘটের ডাক দেয়। এতে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। ফলে জনসাধারণের ভোগান্তির মাত্রা ছাড়াই কয়েক গুণ। প্রায় মাসখানেক এই গ্যাসের সমস্যা, আর বিগত 2-3 দিন যাবত টোটাল গ্যাস নাই। সিলিন্ডার না পেয়ে বিপাকে পড়েন অনেক রেস্টুরেন্ট সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। গ্যাস না হওয়ার কারণে আমাদের দোকানও বন্ধ হয়ে যাবে,
আমার মতন অনেক দোকানদার আছে, চা দোকানদার, তারাও বন্ধ করে দিবে। আমাদের খাদ্যের দোকান, আমরা কিভাবে দোকানটা চালাবো এখন আমরা অনেক চিন্তিত, কারণ আমরা নিয়মিত এখন ঠিকমতো গ্যাসে পাই না। 29টি আমদানিকারক জাহাজে মার্কিন নিষেধাজ্ঞায় দেশে এলপি গ্যাস আমদানি সংকটে পড়ে। এতে দেশে অনুমোদিত 28টি এলপি গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠানের মধ্যে সরবরাহ দিচ্ছে মাত্র 5টি। ফলে বাজারে দেখা দেয় সংকট। সংকট সমাধানে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বৈঠকে বসে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। এতে সংগঠনের সভাপতি বলেন, এলপি গ্যাসের দোকানে বন্ধ করতে হবে ভোক্তা অধিকারের অভিযান। সেই সঙ্গে ভোক্তা পর্যায়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 1500 টাকা করার দাবি করেন ব্যবসায়ীরা। ভোক্তা পর্যায়ে 1500 টাকা হলে আমরা করতে পারবো এবং আমরা নিজেরা সারা বাংলাদেশে যা আছে সব জায়গায় আমরা তদারকি করব। সমাধানের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা। এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। রমজানের আগেই গ্যাসের চলমান সংকট নিরসন হবে বলে আশ্বাস বিইআরসি চেয়ারম্যানের। এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। ডিসেম্বর মাসের আমদানি 1,26,000 টন বিবেচনা করি, অভাব হওয়ার কথা নয়। এদিকে এলপিজি আমদানিতে 5% ভ্যাট কমিয়ে 10% নির্ধারণ করতে এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে একটি বাড়ির 4টি ঘর। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় আক্তারের বাড়িতে আগুন লাগে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বাড়ির 4টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 10 মিনিটে আগুন নিয়ন্ত্রণ পায় এবং সময়ে আমরা চলে আসি এবং আগুনের সামনের দিকে যে দোকানপাট এবং পিছনের দিকে যে বসত বাড়ি আছে, বসত বাড়িতে আগুনের সূত্রপাত হয়। আমরা দেখতেছি, দেখে আমরা পরে জানাই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এসকেএস ডায়াগনস্টিকের উদ্যোগে আধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে। এ সময় এলাকাবাসীর জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে এর উদ্বোধন করেন চট্টগ্রাম 7 আসনে বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়া উপজেলার রানীহাট বাজার চত্বরে এসকেএস ডায়াগনস্টিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামারজান খানের সভাপতিত্বে উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। যারা এখানে বাংলাদেশ রাঙ্গুনিয়ার মধ্যে যারা তরুণ যারা আছে তাদের জন্য আমার একটাই বার্তা যে আপনারা অন্তত ওই টেনশনে থাকবেন না যে আপনাদের চাকরি বাকরি হবে না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি যে যত ধরনের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আমরা রাঙ্গুনিয়াতে নিয়ে আসতে পারবো, এটার মাধ্যমে তারা লোকালি চাকরি পাবে। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে 6 জেলায় হাসি ছড়ালো ফ্রি ফ্রিজ টিভি উপহার। দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23-এর আওতায় ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া এবং মাগুরা জেলায় 9 জন ক্রেতার হাতে ফ্রি সাইড বাই সাইড ফ্রিজ, স্মার্ট টিভি এবং মাইক্রোওয়েভ ওভেন সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট জেলাগুলোতে আয়োজিত অনুষ্ঠানে চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান উপহারগুলো হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। চলতি মাসের 25 তারিখ পর্যন্ত ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধিক প্রযুক্তির বিভিন্ন পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। দেশের বৈদ্যুতিক তার এবং কেবল শিল্পের নিরাপত্তায় নতুন মানদণ্ড নিয়ে যাত্রা শুরু করল আকিজ বৈশির কেবলস। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বৈশির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাজারে বিদ্যমান সাধারণ তারের চেয়ে ব্যতিক্রমী হিসেবে এতে যুক্ত করা হয়েছে উন্নত 3 লেয়ার ইনসুলেশন প্রযুক্তি। পিওর কপার দ্বারা তৈরি এই কেবল সর্বোচ্চ 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল, যা আবাসিক এবং শিল্প প্রতিষ্ঠানের অগ্নি নিরাপত্তায় রাখবে কার্যকর ভূমিকা। যাত্রার প্রথম দিন থেকেই দেশ জুড়ে 32টি নিজস্ব সেলস সেন্টার এবং ডিলার নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।